আর অসুস্থ মায়ের মুখে অন্ন তুলে দিতে বিপ্লব রাত জেগে স্টেশনে মাল বয় আর বিকেলে ইটভাটায় খাটুনি দেয়। এই হাড়ভাঙা খাটুনির ফাঁকে ও ভোরবেলা একটু পড়ার সময় পায়। পরেশবাবুর সাইকেলটা যেন আর এগোতে চাইল না। তিনি বুঝলেন যে ছেলেটিকে তিনি অলস ভেবে অপমান করেছেন, সে আসলে এই বয়সে একটি গোটা সংসার নিজের কাঁধে টেনে নিয়ে যাচ্ছে। পরের দিন ক্লাসে পিনপতন নীরবতা। পরেশবাবু ক্লাসে ঢুকে সরাসরি পেছনের বেঞ্চে গিয়ে বিপ্লবের হাত ধরলেন। তারপর তাকে ক্লাসের সামনে এনে দাঁড় করালেন। সবাই ভাবল আজ বিপ্লবের কপালে বড় লাঞ্ছনা আছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরেশবাবু ক্লাসের সবার সামনে বললেন, বিপ্লব, কাল তোকে আমি অনেক কড়া কথা বলেছি, কিন্তু আজ স্বীকার করছি, আমি অঙ্কের শিক্ষক হয়েও জীবনের আসল অঙ্কটা বুঝতে ভুল করেছিলাম। তুই এই ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে। যে লড়াই তুই লড়ছিস তা করার সাহস আমাদের মতো বড়দেরও নেই। পরেশবাবু পকেট থেকে নিজের কলমটি বের করে বিপ্লবের পকেটে গুজে দিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে বিপ্লব আর ভাটায় কাজ করবে না। ওর পড়াশুনো আর ওর মায়ের ওষুধের দায়িত্ব আমার। ও যদি সুযোগ পেয়ে নিজের ভাগ্য বদলাতে না পারে, তবে শিক্ষক হিসেবে সেটা হবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। মানুষের বাহ্যিক আচরণ দেখে তার ভেতরের লড়াই বিচার করা অসম্ভব। একজন প্রকৃত শিক্ষকের কাজ শুধু সিলেবাস শেষ করা নয়, ছাত্রের জীবনের কঠিন সময়ে তার পাশে পাহাড়ের মতো দাঁড়ানো। দারিদ্র্য কখনো মেধার বাধা হতে পারে না, যদি পেছনে সঠিক মানুষের একটুখানি অনুপ্রেরণা আর সাহায্য থাকে। বিপ্লব সেদিন কেঁদেছিল ঠিকই, কিন্তু সেই চোখের জল ছিল কৃতজ্ঞতার। কয়েক বছর পর সেই ছেলেই যখন সিউড়ি জেলা স্কুলে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিল, তখন বীরভূমের লাল মাটিতে দাঁড়িয়ে পরেশবাবু সগর্বে বলেছিলেন, ও আমার ছাত্র।